গত ডিসেম্বরে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত ধ্রুবর আশ্চর্য জীবন ২৮শে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি দেশে বিদেশে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে মনোনীত এবং পুরস্কৃত হয়েছে। আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছে। ধ্রুবর আশ্চর্য জীবন একটি ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন চলচ্চিত্র। গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। ধ্রুব বুঝতে পারে রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাকে একটা অপরাধ করতে হবে, কিন্তু রিমি চায় না ধ্রুব কোনো খারাপ কাজ করুক। ধ্রুবকে দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। সমাজের চোখে কোনটা অপরাধ এবং কোনটা নয়, নৈতিকতার এই টানাপোড়েনে ধ্রুবর জীবন কখনো ডুবে যায়, কখনো ভেসে ওঠে। 4টি অধ্যায়ে সিনেমাটি ধ্রুবর জীবনের 4টি সম্ভাবনার গল্প বলে। প্রতিটি সম্ভাবনা নিয়ে গড়ে ওঠে 4টি ভিন্ন জগৎ, যেখানে ধ্রুবর জীবন ভিন্ন ভিন্ন রূপ নেয়। ধ্রুবর এই 4টি জীবন কিভাবে একে অন্যের সাথে যুক্ত? এই 4টি জীবন কি আদতে সমান্তরাল বিশ্ব? তার উত্তর মিলবে আগামী 28শে ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে। আমার যাত্রাটা অ্যাকচুয়ালি বলতে গেলে শুরু হয় 2021 সালে, যখন প্রথমবার আমি আর অভিজিৎ একসাথে একটা কাজ করি এর জন্য টুলভ, এবং তখন থেকেই আমাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং শুরু হয়। সেটা পুরোটাই সিনেমাকে কেন্দ্র করে। আমাদের একটা কাজ, কিন্তু তারপরে আমরা 2 বছর কোনো কাজ করি, কিন্তু আমাদের আড্ডা, সিনেমা নিয়ে কথাবার্তা, আলোচনা এগুলো জারি থাকে। এবং তারপরে হঠাৎ একদিন 2023 সালে অভিজিৎদা বলে, এরকম একটা গল্প ভাবছি, ধ্রুবর আশ্চর্য জীবন, মাল্টিপল পসিবিলিটিস নিয়ে একটা ছবি, সেখানে এই আশ্চর্য জীবনের যে বাহক সেটা তোকে হবে। এবং তারপরে আমরা স্ক্রিপ্টটা শুনি, এবং দেখো সবাই তো বলে আমরা খুব পরিশ্রম করে খেটে অনেক কিছু করে কাজ করেছি, কিন্তু আমরা খুব হই হই করে আনন্দ করে ছবিটা দেখলে যতটা সিরিয়াস লাগে, আমরা সেটের বাইরে ততটা সিরিয়াস হতেই ছিলাম না, সেটা প্রি প্রোডাকশনে ছিল। তো খুবই একটা দারুণ জার্নি, কারণ অভিজিৎদার সাথে কাজ করা বরাবরই আমার কাছে একটা দারুণ পাওনার ব্যাপার। হয় না, অনেক ডিরেক্টরের সাথে তোমার একটা কানেক্ট হয়, যেখানে ডিরেক্টর কি বলতে চাইছে তার ছবির মাধ্যমে, সেটা তুমি অ্যাক্টর হিসেবে বুঝতে পারবে, তত ভালো ফুটিয়ে তুলতে পারবে। এবং সেটাই ধ্রুবর আশ্চর্য জীবনের জার্নিটা ওইভাবেই শুরু হয়েছে। এবং তারপরে তো জার্নিটা আরও আশ্চর্য হয়েছে, কারণ এনএবিসিতে অনেকগুলো পুরস্কার, আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কার, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ ছবির মনোনয়ন এবং সেটা জেতা, এবং ফাইনালি 28শে ফেব্রুয়ারি রিলিজ করছে, এবং সেটা অনিরুদ্ধ রায়চৌধুরী আমাদের প্রিয় টনিদা প্রেজেন্ট করছে। তো সব মিলিয়ে জার্নিটা আরও আশ্চর্যময় হয়ে যাচ্ছে। নীলারুন্দা বা অভিজিৎদা, নীলারুন্দা আমাদের প্রডিউসার, অভিজিৎদা অফকোর্স আমাদের ডিরেক্টর, কেউ একজন ফোন করে বলেছিল তোর কাজ আমাদের খুব ভালো লাগে, এই সিনেমাটা করবি। তো একদিন আমি নীলারুন্দার সঙ্গে প্রথম দেখা করি, তারপর অভিজিৎদার সঙ্গে দেখা করি। অভিজিৎদা তখনও গল্পটা পুরো স্ক্রিপ্টটা ছিল না, যতটুকুনি স্ক্রিপ্ট শুনি আমার খুব ভালো লাগে। তো আমি বলি যে হ্যাঁ, স্পেশালি মানে নীলারুন্দা আর অভিজিৎদার সঙ্গে আমার কাজ করার বেশি ইন্টারেস্ট ছিল, বিকজ ইট ওয়াজ ভেরি নাইস। তোমার চরিত্রটা নিয়ে যদি, আমার চরিত্রর নাম রিমি। বলা খুব কঠিন, কারণ রিমি সম্বন্ধে বেশি কিছু বলতে গেলেই গল্পের অনেকটা বলা হয়ে যাবে। তো সেইটা, আমার চরিত্রের অনেক রূপ আছে, সেটাই আমি এটুকুনি বলতে পারি। তো সিনেমাটা দেখতে হবে, সিনেমা হলে গিয়ে, তাহলে রিমি সম্বন্ধে আরও বেশি জানবে। ওটার নাম হলো ফিরোজা, এবং এই চরিত্রটা নিয়ে এখন বিশেষ কিছু বলবো না। একটা শহুরে একটা ভীষণ স্মার্ট একটা মেয়ে, এবং খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। প্রথমে যখন অভিজিৎদা গল্পটা শুনিয়েছিল, বিশেষত চরিত্রটা যখন শুনিয়েছিল, একটু ভয় লেগেছিল, ভেবেছিলাম পারবো কিনা। তারপর যেহেতু আমি মঞ্চে অভিনয় করি, এবং দীর্ঘদিন আমি মঞ্চে অভিনয় করেছি, এখনও করি, বড় পর্দা এটা আমার প্রথম, তো একটা ভয় লাগছিল। কিন্তু যখন আমি দেখলাম শেষে ব্যাপারটা মোটামুটি একটা জায়গা, অভিনয়টা অভিনয়ই হয়, এইটুকু আমি বুঝেছি। আর প্রথম দিকে হ্যাঁ একটা তো একটুখানি তো অসুবিধা হচ্ছিল, কিন্তু অভিজিৎদার গাইডেন্স বা আমি একটু সেটা নিয়ে একটু দেখেছিলাম যে কীভাবে কী করা যেতে পারে অভিনয়টাকে নিয়ে। তো খুব অসুবিধা হয়নি, যতটা ভেবেছিলাম হবে সেই অনুযায়ী খুব একটা। দর্শকদের উদ্দেশ্যে কি সিনেমাটা দেখুন, এরকম সিনেমা বাংলায় হয়নি, আমি গল্প করে বলতে পারি এরকম সিনেমা হয়নি, এই ধরনের গল্প হয়নি, এবং 4জন শিল্পীকে এভাবে ট্রিবিউট দেওয়া, সেটাও একটা বড় বিষয়। দেখুন, আপনারা না দেখলে আমাদের করাটা
দ্বিধা হয়েছে? নতুন ধরনের সিনেমা। আমি বহু বছর আগে একটা সিনেমা দেখেছিলাম পাতাল ঘর বলে, সায়েন্স ফিকশন, আমি জানি না কারা দেখেছে। সেটারও ডিরেক্টর অভিজিৎ চৌধুরী ছিল। এই অভিজিৎ চৌধুরী ছিল না, অন্য একজন অভিজিৎ চৌধুরী। ইটস অলওয়েজ লাইক দ্যাট। তো সামথিং লাইক মেটাভার্স, সায়েন্স ফিকশন এরকম করার আমার বহুদিনের ইচ্ছে ছিল। আবার আরেকজন অভিজিৎ চৌধুরী সেই সুযোগটা করে দিল আর কি আমাকে। আমার খুব ভালো লেগেছে কাজটা। দ্যাটস অল আই ক্যান সে। কোন চরিত্রে দেখা যাবে? তো এই চরিত্রটার নাম হচ্ছে অভিষেক বলে একজন ক্যারেক্টার। হি ইজ অ্যান আর্ট কিউরেটর, আর বাকিটা ইজ দ্য স্টোরি। সো লেটস সি দ্য স্টোরি। খুবই এক্সাইটেড, মানে অলরেডি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবিটা বেস্ট ফিল্ম পেয়েছে বেঙ্গলি প্যানোরামায়। খুবই আনন্দের খবর। আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অভিজিৎ দা বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছে। এনএবিসিতে অভিজিৎ দা এবং ঋষভ বেস্ট অ্যাক্টর হিসেবে ঋষভ এবং অভিজিৎ দা বেস্ট ডিরেক্টর হিসেবে বেস্ট ফিল্ম পেয়েছি আমরা। এতগুলো সম্মান যখন একটা ছবির সঙ্গে জোড়ে, ফলে দায়িত্বটাও বেড়ে যায় আমাদের। আমরা খুব ছোট ছোট পায়ে প্রায় 1.5 বছর আগে ছবিটার কাজ শুরু করেছিলাম। অনেক কষ্ট করে সবাই মিলে বন্ধু বান্ধব জুটিয়ে, মানে প্রায় একটা পরিবারের মতন আমরা ছবিটা বানিয়েছি। মানে আর 5টা ছবির থেকে আমরা এই ছবিটা অনেকটাই আমাদের মানে সন্তানের মতো নাকি, প্রায় মানে অনেক পরিশ্রম জড়িয়ে আছে, অনেক সুখের স্মৃতি জড়িয়ে আছে ছবিটার সঙ্গে। ফলে ছবিটা আসছে ফাইনালি দর্শকের কাছে। আমরা ভেরি ভেরি এক্সাইটেড। দেখুন, আমরা মানে কাজ করি, শিল্প করি, যাই করি সেটা তো আলটিমেটলি মানুষের দেখার জন্যই করি। ফলে আমাদের এই পরিশ্রমগুলো আপনারা দেখলে তো ওই সার্থকতা। আমার চরিত্রটার নাম হচ্ছে নন্দী, ধ্রুবর বন্ধু, খুবই কাছের বন্ধু, ছোটবেলার বন্ধু যেরকম হয়। কিন্তু ধ্রুব আর নন্দী মানুষ হিসেবে অনেকটাই আলাদা। সেই কারণে ওদের বন্ধুত্বটার মধ্যে একটা অদ্ভুত আদান প্রদান আছে, একটা অদ্ভুত সম্পর্ক। দুটো মানুষ যখন একদম আলাদা হয়, বুঝতেই পারছেন, তাদের বন্ধুত্ব একটা মজার জিনিস তৈরি হয়। তা ধ্রুব আর নন্দী যেহেতু ছোটবেলার বন্ধু, ফলে ওদের মধ্যেও সেই মজার ব্যাপারটা রয়েছে। ওদের বন্ধুত্বটা মানে কিভাবে এগোয়, কোথায় গিয়ে শেষ হয় বা কিভাবে পরিণতি পায়, সেটার জন্য ছবিটা দেখি। শুটিং করাটা মানে নতুনদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, বিকজ আমার সবসময় মনে হয় নতুন নতুন গল্প নিয়ে আসছে, তো একদম ডিফারেন্ট স্টোরি লাইন, অন্য গতানুগতিক স্টোরি লাইন থেকে বেরিয়ে, এবং তার সঙ্গে যতটুকুই ভাবে পারা যায় যুক্ত থাকা যায়, তাদের স্টাইল অফ এক্সিকিউশন সেটা নিয়ে কাজ করা। আমি একদিনেরই কাজ করেছি, কিন্তু ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো কাজটা করতে খুব মজা লেগেছে। এবং এই ছবিটার স্টোরি লাইনটাও একটু অন্যরকম, কথা বলা হয়েছে। একদম একদম অন্যরকম একটা আমাদের যে স্টোরিটা ছিল, সেই মেয়েটি দেখতে পেত না, কিন্তু সে বুঝতে পারতো, সে ভিজুয়ালাইজ করতে পারতো। সো ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি অলটুগেদার। গুড টু বি পার্ট অফ দিস কাইন্ড অফ। আর নিশ্চয়ই তোমাদের কাছে ইনফরমেশন আছে, ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পার্ট অফ দিস। ইউজুয়ালি আমাকে যেভাবে দেখা যায় আর কি, আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার, যে পুরো জিনিসটাকে বন্ধ করেছি, এক্স্যাক্টলি সেই জায়গা, এবং হিসাবে যে চরিত্রটা তাকে গাইড করছে, ধ্রুবকে গাইড করছে। বাকিটা তো ভিন্ন ফিল্ম। এই যে ডিরেক্টর প্রলয় আমার অনেক পছন্দের একজন মানুষ। অনেক ধরে আমাদের পরিচয়, যখন থেকে ও ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কিছু একটা করার চেষ্টা করছে, সেটা আমারও সেই সময়টা তাই অবস্থায় ছিল। আমরা দুজনেই চেষ্টা করছিলাম কিছু একটা করবো, নিজেদের গানগুলো নিয়ে কিছু একটা করবো। তো সেইটা প্রলয় করতে পারছে দেখে আমার খুব ভালো লাগছে। আমার এখনো নিজের গান রিলিজ করা হয়নি, কিন্তু ও এখন একটা সফল, ওকে আমরা সবাই চিনি, সফল মিউজিক ডিরেক্টরই বলবো ওকে আমি, যেহেতু ও প্রমাণ করেছে নিজেকে। তো প্রলয়ের সাথে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছে ছিল। অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে কিছু একটা করা যেতে পারে, আমরা বসবো একসাথে। অনেক বসেছি, কিন্তু কিছুই ওয়ার্কআউট হয়নি। ফাইনালি যখন ওই গানটা আমাকে বললো যে এই গানটা তোমাকে গাইতে হবে, এবং সেই গানটা যে ধরনের গান আমি পাখিরাতে করে থাকি, লোকগানের একটা ধাঁচেই তৈরি করা, আমার ভীষণ ভালো লেগেছে যেভাবে পুরো অ্যারেঞ্জমেন্টটা হয়েছে গানের। আর আরও ইন্টারেস্টিং মজা লেগেছে যে গল্পটা, যে একটা চরিত্র যেটা হচ্ছে জীবনের বিভিন্ন স্তরে এক একটা ডিসিশনগুলো যদি অন্যরকম নিত, তাহলে কি হতে পারতো। এরকম করে চারটে তার গল্প, চারটে দিকে সে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত গল্প। এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে সেইটাই সবসময় শাশ্বত ভালোবাসা, প্রেম, এগুলোই
আমাদের সঙ্গে থেকে যায় দিনের শেষে। তো সেই পুরো ব্যাপারটাকে এক জায়গায় করে এনে এত সুন্দর একটা গল্পের বাঁধন, গল্পটা আমি শুনেছিলাম প্রলয়ের কাছে, তারপরে গিয়ে আমরা রেকর্ড করেছি গানটা। ভীষণ ভালো অভিজ্ঞতা। আমার পুরো সিনেমার যারা কাস্ট, ঋষভ আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে থিয়েটার করেছি। তো আমার সব পছন্দের লোকেরা এক জায়গায় এসে এই কাজটার সঙ্গে যুক্ত, সেখানে আমাকে ওরা জয়েন করেছে, আমাকে ওরা চেয়েছে, এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রলয়কে এবং পুরো টিমকে যারা এই ছবিটা। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। মানে আমি প্রথম কথা, আমাকে এমন একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল যেটা করতে আমি খুব মজা লেগেছে। একটা সুন্দর ক্যারেক্টারটার নাম সুজি, অ্যান্ড ক্যারেক্টারটা এরকম একটা ক্যারেক্টার যে জানে তো অনেক কিছু কিন্তু একটু বলদ না। অনেস্টলি আমি খুব মজা করে কাজ করেছি। অ্যান্ড ফার্স্টলি আমি জানতাম না, মানে আমি সবার ফার্স্টে যখন গল্পটা শুনি আমি শুধু বলেছিলাম যে নো ম্যাটার হোয়াট, আমি জানি না যে আমাকে কতক্ষণ রাখা হবে, কি হবে বা কিছু, মানে আই সেড ইয়েস, কারণ আমার এত ভালো লেগেছে গল্পটা। একটা মানুষের মানে জীবনের 4টে অধ্যায় দেখানো হয়েছে। এটা বাংলায় প্রথম একটা মাল্টিভার্স দেখানো হয়েছে। আই এম তো ভেরি এক্সাইটেড। অলসো আরো এক্সাইটেড হওয়ার আরো একটা বড় কারণ, এটা আমার ফার্স্ট মুভি। তো প্লিজ তোমরা সবাই দেখো আর আমাকে বলো কেমন লেগেছে। অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড। প্রথম মুভি এতগুলো পুরস্কার, রাইট। আমি কাউকে যখন বলছি যে মানে এইটা তো অ্যাক্টরদের ওপরেও একটা থাকে যে না তুমি কি স্ক্রিপ্ট চুজ করছো বা তুমি কি ফার্স্ট মুভিটা কিরকম কি হতে পারে। অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি প্রাউড যে এইরকম একটা মুভি আমি চুজ করেছি কাজ করার জন্য, যেটা এত অ্যাওয়ার্ডস পেয়েছে, এত চর্চিত একটা মুভি। তো আমি তো ফিঙ্গার ক্রস যে কলকাতার মানুষের প্রত্যেকের খুব ভালো লাগবে মুভিটা। ভাবনাটা এসেছিল লকডাউনে, এবং লকডাউনে দেখেছিলাম যে একটা ছোট ডিসিশন কখন লাইফ কোন দিকে নিয়ে যায় সেটা বোঝা যাচ্ছে না। একটা ভুল করলে তার রেজাল্ট খুব খারাপ, এবং সেই সময় জিনিস মনে হলো যে আমাদের আজকের জীবনে যেখানে ইকোনমিক্যাল লাইফ খুব কমপ্লেক্স হয়ে গেছে, যে জিনিসের দাম বেড়ে গেছে এবং কেরিয়ারকে সার্ভাইভ করাতে হবে, তখন মধ্যবিত্ত জীবনে একটা প্রশ্ন বারবার চলে আসে যে আমি কি জীবনের আদর্শটাকে ধরে রাখবো না কম্প্রোমাইজ করবো। এই যে একটা ডিসিশন নেওয়া, সেটা মানুষের সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যেতে পারে। তো ধ্রুবর আশ্চর্য জীবনে ধ্রুবও এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়, যেখানে ডিসিশন নিতে হবে ও কি আদর্শকে আঁকড়ে থাকবে নাকি সার্ভাইভ করতে গেলে যেটা ডিসিশন নেওয়া সেটা ওকে নিতে হবে। সেই হিসেবেই গল্পের একটা মানুষের জীবনের 4টে পসিবিলিটিস দেখানো হয়েছে, এবং এই ধারাটা হয়তো বাংলা সিনেমায় প্রথমবার হলো। এবং যেটা আরেকটু চ্যালেঞ্জ আমরা নিয়েছি, যে আমরা ঠিক করেছিলাম যে প্রতিটা পসিবিলিটিসকে 4জন বিখ্যাত বাঙালি আর্টিস্টকে আমরা ট্রিবিউট দেব, যারা জীবনে এই সেম কমপ্লেক্স ডিসিশনের মুখে পড়েছিল। যেমন যামিনী রায় যখন ছবি আঁকা শুরু করেন, তিনি অ্যাকচুয়ালি খুব প্রশিক্ষিত একজন ইউরোপিয়ান আর্টে প্রশিক্ষিত একজন আর্টিস্ট ছিলেন। তিনি ঠিক করেন রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের ডাকে যে তিনি ইউরোপিয়ান আর্ট ছেড়ে তিনি ফোক আর্ট প্র্যাকটিস করেন। তিনি পটচিত্র আঁকতে শুরু করেন এবং সারা জীবন সেটাই এঁকে যান। এবং যেখানে তার সমসাময়িক শিল্পীরা একটা সময় বহু লক্ষ টাকা নিয়েছে একটা ছবি বা পেন্টিং বিক্রি করার জন্য, যামিনী রায় ছবি বিক্রি করছেন 40 টাকা, 50 টাকা, 100 টাকা। উনি চাইতেন ওর ছবি যেন প্রতিটা মধ্যবিত্তর ঘরে পৌঁছে যায়। তো আমি ছবিটা পৃথিবীর অনেক ফেস্টিভ্যালে দেখিয়েছি, বিদেশের অনেক ইউনিভার্সিটিতে দেখিয়েছি। আমি ওদের প্রশ্ন করেছি কি আপনারা কোন এরকম পেইন্টারকে চেনেন বা জানেন, পৃথিবীর কোথাও কি এরকম আর্টিস্ট আছে যে একটা ছবি 50 টাকা বা 100 টাকায় বিক্রি করে যখন সে সব থেকে শীর্ষে আছে। তিনি 4জন, যেমন একজন বিনোদ বিহারী মুখার্জি, তিনি সত্যজিৎ রায়ের গুরু ছিলেন। সত্যজিৎ রায় তাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন, তার নাম দ্য ইনার আই। বিনোদ বিহারী শেষ জীবনে অন্ধ হয়ে যান, এবং সেই সময়ও তিনি কিন্তু ছবি আঁকা বা তার আর্ট ছাড়েন। সত্যজিৎ তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি করে এটা পারেন, কি করে সম্ভব এটা। তিনি বলেছিলেন মানুষের দেখার একটা
একটা অন্তর্দৃষ্টিও আছে, যেটা দিয়ে জগৎকে দেখা যায় এবং যেটা দিয়ে আর্ট প্র্যাকটিস করা যায়। আমরা চেষ্টা করেছি এইটাকে একটা সেন্ট্রাল থিম হিসেবে নিয়ে আসতে গর্বে, যে আমরা যেটা দেখছি জীবনের এই রোজকার সার্ভাইভালে, সেটাই কি আসল সত্য না সত্যরও ভেতরে গভীরে প্রথিত রয়েছে। তো অনেক ভারী কথা বললাম, ছবিটা অ্যাকচুয়ালি সহজ, বিভিন্ন লেয়ারে ছবিটা রয়েছে। তো ছবিটা একটা সহজ গল্প রয়েছে, যেখানে ধ্রুব মূলত তার গার্লফ্রেন্ড রিমির ফ্যামিলিকে বাঁচানোর জন্য তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা ক্রাইম করবে কি করবে না। সেখান থেকে গল্পটা শুরু হচ্ছে। গল্পটা সব মানুষরা এনজয় করতে পারবে। আপনারা জানেন যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে বেঙ্গলি প্যানোরামাতে। কিন্তু যেটা ভালো লেগেছে আমাদের সব থেকে বেশি, দর্শকদের যে প্রতিক্রিয়া, তাদের যে উৎসাহ ছবিটা দেখে, তখনই আমাদের মনে হয়েছিল এই ছবিটা বড় করে আমরা রিলিজ করতে হবে, যাতে সাধারণ মানুষ দেখতে পারে। কারণ এটা সবাই বলে যে বাংলা সিনেমা সাধারণত কিছু সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমরা চেষ্টা করেছি একটা অন্য সাবজেক্ট নিয়ে আসতে। এবার দর্শকদের রিয়াকশন ঠিক করবে বাংলা ছবি ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল সাবজেক্ট হবে কি হবে না। সুতরাং বাংলা ছবি যারা ভালোবাসেন, ফিল্ম যারা ভালোবাসেন, ইন্ডিপেন্ডেন্ট ফিল্মকে যারা সাপোর্ট করতে চান, তারা প্রেক্ষাগৃহে এসে এই ছবিটা দেখুন। 28শে ফেব্রুয়ারি রিলিজ করছে। আমি খুব প্রত্যাশা করবো, আমাদের পুরো টিম 2 বছর ধরে কাজ করেছে। চলছে নয় ডিটেকটিভ, আর তা না বলে বাংলা ভাষায় তামিল, তেলেগু এসব সিনেমাগুলো চলছে। এবং আমরা দর্শকদের তরফ থেকে প্রায় শুনে থাকি যে বাংলা সিনেমা কোথায় চলছে। বুদ্ধিদীপ্ত বাংলা সিনেমা, যে সিনেমা একসময় রমরম করেছে, সেই সিনেমার বড্ড হাহাকার। অভিজিৎ একটা চেষ্টা করেছে সেই সীমাবদ্ধতা বিষয়ের যে সীমাবদ্ধতা, সেটাকে ভাঙার। এখন বাঙালি দর্শকদের উপর নির্ভর করবে এই সিনেমাটা কীভাবে নেবে, কীভাবে দেখবে। কারণ বাঙালি দর্শকদের মধ্যেও অনেক দায়িত্ব থাকে, যে যারাই ভালো তামিল ছবি বা মালায়ালাম সিনেমা নিয়ে কথা বলছে, তারা বাংলা সিনেমার খোঁজ করছে। এবং এই ধরনের যে বাংলা সিনেমাগুলো হচ্ছে, সেগুলো খুব ছোটো প্রোডাকশান হাউস থেকে তৈরি হয়। তবে সেটা যদি বাঙালি দর্শক না দেখে, তাহলে এই সিনেমা করতে আর কেউ এগোবে। এবং বাঙালি দর্শকদের দায়িত্ব যে বাংলা সিনেমা যদি সত্যি আমার সিনেমা এটা মনে করা, এবং সেই সিনেমা ভালো লাগলে অন্যকে বলা, যাতে এই সিনেমাগুলো যেভাবে তোমরা পাবলিসিটি করছি, তোমরা নিজেদের মতো করে, কিন্তু দর্শকের অনেকটা দায়িত্ব থাকে যে এই সিনেমাগুলোকে কী করে আরও প্রচুর মানুষের সামনে নিয়ে যাওয়া যায়। যে বাংলা সিনেমাটা নিয়ে গর্ব করে বলতে পারি যে না, বাংলায় এরকম সিনেমাও